প্রফেসর ইউনুস কি জিনিস? প্রতিবেশী দেশ ভারত অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। ইউনুসের ভয়ে ভারত কাঁপছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমি প্রমাণ দেখাবো যে ইউনুসের ভয়ে ভারত কি করছে। রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটেই চলছে। চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে। তারাই দলে নিছে, তারা তো একটা ভুল রাজনীতি করলো। ওই একই রাজনীতি কইরা আওয়ামী লীগ তো ডুইবা গেছে, দিল্লিতে চলে গেছে। ওই একই ভুল কি করলো না? আর এই একই ভুল করছিল কিন্তু শেখ হাসিনা, তার ত্যাগী নেতাদেরকে দূরে সরাইয়া এইসব ব্যবসায়ীদেরকে পাশে বসায় দিছিল, যার জন্য তাকে এই 5ই আগস্ট দেখতে হয়েছে। আগামী সংসদ নির্বাচনটাতে বিএনপির এমন একটা পরাজয় হতে পারে যেই পরাজয়ের জন্য সাধারণ মানুষ ভাবতেও পারবে না যে এমন একটা পরাজয় হয়ে যাচ্ছে। আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি শুধু দাড়িপাল্লা আর দাড়িপাল্লা। এই নির্বাচন সরকার বদলাবেন না, এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে। ওরা বলে সবার আগে বাংলাদেশ, আমরা বলি আমরাই বাংলাদেশ। যেদিন মানুষ এটা বুঝে যাবে সেদিন আর কাউকে জিততে হবে না। নির্বাচন নিজেই নিজের ফল ঘোষণা করবে। বাংলাদেশের ক্রিকেটের কবর রচনা করার পরে এবারে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্তটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য নাকি কোনো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য? সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরে সব কিছু প্রকাশ করে দেবে। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুচা দিলে কুচা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, উনি নির্ধারণ করছেন কে মুসলমান আর কে বিধর্মী। এসব চলবে না। আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 দলের ঐক্যের বাংলাদেশ। জামাত ইসলামী এবং চরমোনাইয়ের পীরের যে জোটটা ভেঙে গেল, এটা আসলে আমরা আপাত দৃষ্টি যা দেখি তার চেয়ে অনেক জটিল বিষয়। এতে শুধু জাতীয় না, এতে কিন্তু ভূরাজনীতিও জড়িত, এবং যেটা অলরেডি গতকালকে ফাঁস করে দিলেন। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শুরু হয়ে গেল, আর কয়েকদিন পরে নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ নাই। ভাবা যায়? ভাবা যায় না। কিন্তু আওয়ামী লীগ কি চিরতরে নাই? না, নিশ্চয়ই না। একটা গেরা কলে পড়ে গেছে, তো কিছু করার নাই। কেন এই গেরা কলে পড়ছে আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু আলোচনা করি আজকে যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, এতে এই সুফল কারা ভোগ করতেছে? 1 নম্বরে ভোগ করতেছে বিএনপি, 2 নম্বর জামাত ইসলাম, 3 নম্বর যতগুলা দল আছে সবাই, হ্যাঁ, ওই সুফল ভোগ করতেছে। আওয়ামী লীগ নাই, মাঠ খালি। কিন্তু এই খালি মাঠে গোল দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু বিএনপি মহা একটা সুযোগ হাতছাড়া করছে। 5ই আগস্টের পরই যদি ওনারা মাঠে নামা করতো নির্বাচনের জন্য, তাহলে কিন্তু কাজ হয়ে গেছিল। আর ওই মাঠে নামার জন্য লিডার দরকার ছিল, নেতার দরকার ছিল, কিন্তু নেতা তো ছিল না। যাই হোক, নেতা একটা টাইমে আসছে, আয়সা কিন্তু বেশ চমক দেখাইছে। হ্যাঁ ভাই, এই মুহূর্তে আপনি বলতে পারেন এই রাজনীতির মহলে সুপারহিট। হ্যাঁ, সুপারহিট যাইতেছে তারেক রহমান সাহেব। আর সুপারহিট অনেকদিন যাবেতই যাচ্ছে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার। আবার সুপারহিট অবস্থায় চলে আসছে এনসিপি। নাহিদ ইসলামের কিন্তু কথাবার্তা চেঞ্জ হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, একটু মোটা হয়ে গেছে বেশি, মনে হয় ব্যায়াম ট্যায়াম করার সুযোগ পায় না। আমার মনে হয় 3 বেলাই ভাত খায়, এটা হইতে পারে ভাই। অনেকের অভ্যাস আছে সকালে পান্তা ভাত খাওয়া, তাহলে এরকম মোটা হইলো কেন? আবার এটাও হইতে পারে মেডিসিনের রিয়াকশন, কারণ তাকে অনেক ওষুধ খাইতে হয়েছে। দেখেন নাই কিভাবে মারছিল, ব্যাক সাইড, এই সাইডটা রক্তাক্ত করে ফেলছিল, অনেক মার খাইছে। আহারে, যাই হোক, ও সংসদে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, জনগণ তাকে সংসদে নিবে। এই তরুণদের দরকার আছে, হাসনাত আব্দুল্লাহকে দরকার আছে, সার্জিসকে দরকার আছে, এই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকেও দরকার আছে। একটু বেয়াদব মনে হয়, তাই না? কিছু করার নাই, বয়সের দোষ ধরে নিতে হবে। ওই আগের রাজনীতিটা একটু চেঞ্জ তো আসতে হবে, তাই না? আমি আপনার সঙ্গে দেখা করলাম, মিষ্টি মিষ্টি কথা কইলাম, কিন্তু পিছনে গিয়া আপনার বুড়া গাইলাম, আপনার সমালোচনা করলাম, তা তো করতেছে না। সামনে যেভাবে বলতেছে পিছনে ঠিক একইভাবে বলতেছে। তবে ওনার সাথে যে দাঁড়াইছে না আব্বাস ভাই, আমাদের আব্বাস ভাই একটু বিপদেই আছে। হ্যাঁ, ভাগ্যটা ওনার পক্ষে না। কেন জানেন?
দেখেন শহীদ হাদির মৃত্যুর পর উনি কিন্তু মানে মৃত্যু না, যখন গুলি খাইলো, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে উনি হাসপাতালে গেল। নিয়তটা কিন্তু ভালো, তাই না? যাওয়া উচিত, যেহেতু ওনারই সঙ্গে নির্বাচন করতেছে, ওনার প্রতিদ্বন্দ্বী, ওই অঙ্কেতে গেছে, কিন্তু যায়া ভুয়া ভুয়া ভুয়া। এরপরে পদক্ষেপগুলো দেখেন, উনি যা কিছু করতেছে সবই ওনার বিপক্ষে যাচ্ছে। উনি একজন সাধারণ মানুষের সাথে হাত মিলাইছে। আমার মনে হয় ওই লোকটা হাতটা ভিজা ছিল বোধ হয়। তো ওই হাতটা লাগানোর পর, হাতটা মিলানোর পর যখন হাতটা ছাইরা দিল, উনি ওই হাতটা দিকে আবার একদম তাকাইছে। যুক্ত অন্যরকম, চারিদিকেই তো ক্যামেরা, বুঝছেন? ওইটুক ভাইরাল হয়ে গেছে। ওইটুকু আবার একটা নাটকের সাথে জোড়া দিয়ে অনেকে দেখাইতেছে। ওই নাটকের মধ্যে কি নাটক নাম ছিল জানি, এলেন কি জানি, এলেন, হ্যাঁ ভুইলা গেছি। দেখেন আমি আসলে সিনেমা ছাইরা দিয়ে আসছি তো 5-6 বছর হয়ে যায়, যার জন্য অনেক কিছু ভুইলা যাইতেছি। ইদানিং রাজনীতি মাথার মধ্যে ঢুকছে। কেন ঢুকছে জানেন? শুধু একটা সুন্দর দেশের জন্য, হ্যাঁ ভাই, একটা নিরাপদ দেশের জন্য, আর দুর্নীতি মুক্ত একটা দেশের জন্য। যাই হোক, যেটা বলতেছিলাম, আব্বাস ভাই আসলে যে পদক্ষেপই নেয় সেটাই না ওনার পক্ষে থাকে না। যেমন একটা স্কুলে গেছে, ওখানে যায় দেখে যে ভাই সবগুলাই শাপলা ফুল, মানে শাপলা কলি, ওই ফুল ফুটায় রাখছে। স্কুলের ওরা কিন্তু অন্য নিয়তে করছে, মানে বাচ্চারা সুন্দর সুন্দর ফুল বানাইতে পারে, কিন্তু ওই শাপলা ফুলটা সবাই বানাইছে। ওইটার সামনে উনি দাঁড়ায় রয়েছে। মনটা কেমন চিন্তা করেন, ওইখানে এক গুচ্ছ ধান গাছ যদি কেউ বানাইতো তাইলে না হইতো, কিন্তু না, সব শাপলা। আর যে শাপলা ওনার প্রতিদ্বন্দ্বী পাটোয়ারিকে কিন্তু একদম সহ্যই করতে পারতেছে না উনি। কারণ কি জানেন, পাটোয়ারি যেভাবে কথা বলে, গায়ে লাগার কথা তো, কিন্তু আমি মনে করি গায়ে না লাগানোই ভালো। কারণ পাটোয়ারি তো বলে গায়ে লাগাবার জন্যই, টার্গেট করেই তো বলে। কারণ কি জানেন, ওই যে উপরের একজনকে যদি খোঁচা দেওয়া যায়, তাহলে তো ভাই সবাই ওইটা নিয়ে আলোচনা করবে। কারণ পাটোয়ারি যদি একজন ওয়ার্ড মেম্বার বা একজন চেয়ারম্যান নিয়ে খোঁচাখুচি করে, এগুলো আলোচনা হবে? আলোচনা হবে না। আমার একটা কথা মনে পড়লো, শেয়ার করি, একটু সময় নষ্ট হবে আপনাদের। আমি যখন সিনেমায়, তখন আমি ইয়াং, তো দেলোয়ার জাহান ঝন্টু সাহেব, উনি আমার ওস্তাদ, টিচার মানুষ। তো উনি না সবসময় না দেখতাম শাবানা ম্যাডামের হাজবেন্ড সাদেক সাহেবকে খুব খোঁচা দিয়া কথা বলতো, কুরবানি, চিত্রালী, বিচিত্রা এইসব পত্রিকায়। একদিন আমি উনারে জিজ্ঞেস করলাম যে আপনি অযথা উনারে খোঁচান কেন? ম্যাডামকে নিয়ে তো আমরা ছবি বানাই, শিডিউলে একটা ডিস্টার্ব যদি কইরা যায় সাদেক সাহেব, তখন কি করবেন? তারপরে চপ, তরে আমি খোঁচা দিলে পত্র পত্রিকায় লেখা হবে? এটা কই আমার ধমক দিল। তরে যদি আমি খোঁচাই, এটা কি পত্র পত্রিকায় আসবে? ওই সাদেকরে খোঁচালেই তো আসবে, কারণ ও শাবানা ম্যাডামের হাজবেন্ড। ওই জন্য ওরা এই খোঁচাটা দেই, যার জন্য পত্রিকায় লেখে। এগুলো বুঝবি না তুই? তখন আমি ওনার ছাত্র। যাই হোক, কথাটা কেন বললাম, ওই যে উপরে খোঁচা দিতে হয়, তখন ওই মিডিয়া ওগুলো লুইফা নেয়, যার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি আব্বাস ভাইকে খোঁচা দেয়। হ্যাঁ, আব্বাস ভাই, এটা আপনি মাথায় নিয়েন। ও আপনাকে খোঁচা দিয়ে না মিডিয়াটাকে দখল করে রাখছে। আপনি গায়ে মাইখেন না, আপনি তার কথার কোনো জবাবই দিয়েন না, আপনার মতো আপনি কাজ করে যান। কিন্তু আরেকটা কথা কইতে পারেন, যেটাতে আপনি কিন্তু অনেক বড় হয়ে যাবেন। হ্যাঁ, অনেক বড় হয়ে যাবেন। আমার বুদ্ধি নেন, আমার এই ভিডিওটা যদি কেউ দেখেন, আব্বাস ভাইকে দিয়েন। আপনি কি করবেন জানেন? এরপর যখন মিডিয়া আপনার সামনে আসবে, আপনি বলবেন, আমার এলাকার ভাই ব্রাদারকে আমি বলতে চাই, এই পাটোয়ারি আমার ছোট ভাই, ও যখন রাস্তা দিয়ে যাবে বা এখানে যদি কোথাও দাঁড়ায় মিটিং করে, কেউ আপনারা পচা ডিম মারবেন না, পানি মারবেন না। যদি আপনারা পানি মারেন, পচা ডিম মারেন, তাহলে আমরা ধৈর্য নিব আপনারা গুপ্ত। হ্যাঁ, আপনারা গুপ্ত, ওইটা বইলা ওদেরকে পচায় দিবেন, যারা পানি মারে, ডিম মারে। হ্যাঁ ভাই, ওনার এলাকায় আবার সেই পানি মারছে, ময়লা পানি। আহারে, হাদিকে যেভাবে মারছিল পানি, শহীদ হাদি তখন বলছিল যে পানি মারেন, মারেন, আরো মারেন, কিন্তু ভোটটা দিয়েন। শহীদ হাদি আপনাদের কাছে ভোট চাইছে ভাই, আপনাদের কাছে ভোট চাইছে। হ্যাঁ, সারা বাংলাদেশের কাছেই ভোট চাইছে। ভোটটা দিয়েন, এই জওয়ানদেরকে ভোটটা দিয়েন। দেশের যদি কিছু পরিবর্তন চান, একদম পুরোপুরি না হলেও যদি কিছু পরিবর্তন চান, এই জওয়ানদেরকে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েন আপনারা। যাই হোক, যে কথা বলছিলাম মানে যেটা আমার বলার উদ্দেশ্য আজকে, সেই কথায় আসি। দেখেন, আমাদের সিনেমায় যেমন জুটি থাকে না, যেমন আমাদের শাকিব খান, অপু বিশ্বাস একটা জুটি, আবার আগের একটা জুটি ছিল শাবানা ম্যাডাম আর আলমগীর সাহেব, দুইজনের জুটি। এরকম একটা জুটি কিন্তু রাজনীতিতেও ছিল। খেয়াল করে দেখেন, গত 16 বছর বিশেষ করে এই জুটিটা সুপার ডুপার হিট ছিল। সেটা কোন জুটি জানেন? জামাত ইসলাম আর বিএনপি। বিএনপি আর জামাত যে একটা জুটি ছিল না ভাই, সাংঘাতিক একটা জুটি ছিল। ওই টাইমে শেখ হাসিনা, মানে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, এই জামাতকে মুইছা ফেলতে চাইছিল রাজনীতি থেকে। বহু রকম, বহু অ্যাঙ্গেলে চেষ্টা করছে, জঙ্গি ট্যাগ দিয়ে এমন একটা অবস্থা করছিল যেখানে শিবিরের কাউকে পাইতো, ওইখানেই সারা মিডিয়া ঝাঁপায় পড়তো, কারণ জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে, এরকম একটা অবস্থা নিয়ে ঠেকায় দিছিল। এই মিডিয়া কেন গেছিল? শুধু ভাই নিজেদেরকে বাঁচাইবার জন্য, নিজেকেও বাঁচানো, আবার টাকা পয়সাও কামানো। দুইটা একসঙ্গে পাইলে জীবনে আর কি লাগে বলেন? অনেকের অ্যাকাউন্টে কোটি কোটি, শত শত কোটি টাকা পাওয়া গেছে না সাংবাদিক, কিছু জেলে আছে, কিছু পালায়া গেছে। ওই সাংবাদিকদের মতোই কি আবার এই সাংবাদিকরা? না, আমার মনে হয় না। ওই আগের অবস্থা আছে।
আর আগের অবস্থায় ওনারা যাইতেও পারবে না। কেন জানেন? এখন একটা স্বাধীনতা আছে, এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া সব সত্য সামনে তুলে আনবে। কোনো সাংবাদিক যদি মনে করে কারো দালালি করবে, পারবে না। এই মিডিয়া ওই দালালকে সামনে তুলে ধরবে, তার মুখোশ খুলে দিবে ভাই। আর এই সোশ্যাল মিডিয়া কি আগেও ছিল না? গত 15-16 বছর কি ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু ওই যে দাবায় রাখছিল, গলা টিপা রাখছিল, রাইতে উঠায় লয়ে যেত, দরজার মধ্যে টক 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 আওয়াজ হইতো, রাইতে 2টা 3টা ঘরে ঢুকে আপনার নিয়ে চলে যেত। একটুখানি লেখালেখি করলে, একটুখানি তাদের বিপক্ষে কথা বললে। আর এই সাংবাদিকরা কেন সত্য কথা লিখতে পারতো না? এর পিছনে বড় একটা কারণ কি জানেন? এই চ্যানেলগুলোর যে মালিক, এরা হলো ব্যবসায়ী। আর এই ব্যবসায়ীরা আবার রাজনীতিতে ওরা আবার ডোনার, বড় বড় অঙ্কের টাকা ওরা দেয়। এবার আসি আসল কথায়। এই যে বড় বড় ডোনার, বড় বড় ধনী, এদেরকে নিয়েই শেখ হাসিনা এই দেশটাকে 41 সাল পর্যন্ত চালাইবার স্বপ্ন দেখছিল। উনার দলের সমস্ত বড় বড় ত্যাগী নেতাদেরকে উনি সাইড লাইনে ফেলে দিয়েছিল, কোনো পাত্তা দিত না। নতুন নতুন নেতা বাইছা নিছে। তারা কারা? সব ব্যবসায়ী। একটু চোখ বুলাইয়া দেখেন, অতীতের দিকে একটু চোখ বুলাইয়া দেখেন। 7 লাখ টাকার জুতা, 3 লাখ 2.5 লাখ টাকার বেল, 350 বাড়ি কিভাবে বানাইতে পারে একজন নেতা? যে নেতা আপনাদের কাছ থেকে ভোট নিছে আপনাদের সেবা করার জন্য, অথচ দেখেন ও নিজের সেবা তো এমন ভাবে করছে 14 গোষ্ঠী নিয়ে বিদেশে চলে গেছে। ঠিক তেমনি তার নেত্রীও 14 গোষ্ঠী নিয়ে বিদেশে চলে গেছে। এটা কেমন রাজনীতি? এটা কেমন বাংলাদেশ চান আপনারা? আমি জানি না। দেখেন ওই ব্যবসায়ীরা, ওই ধনীরা কি এখন নাই? এখনো আছে। আপনারা দেখেন নাই টিআইবি রিপোর্টে কি বলে? 59% এখনো আছে এই দেশের রাজনীতিতে। এরা আবার সংসদে যাইতে চায়। তার মানে কি আবার সেই ধনীদেরকে নিয়ে রাজনীতি করতে হবে? এটা কি ভুল রাজনীতি না? রাজনীতি তো করা উচিত ছিল জওয়ানদের নিয়ে। হ্যাঁ ভাই, আপনাদের দলে কি জওয়ান নেতা নাই, শিক্ষিত লোক নাই? নতুন মানুষ খুঁজা বাইর করা উচিত ছিল। এই পুরনো মানুষগুলোর চেহারা তো আমরা দেখছি, এরা কি রাজনীতি করে, এরা কিভাবে দেশ চালায়, কিভাবে দেশটাকে লুটে, এটা কি আমরা দেখি নাই? নিশ্চয়ই আমি দেখছি। যাই হোক, এবার অন্য কথায় আসি। ওই যে শাবানা আলমগীর, আমাদের শাকিব খান আর অপু বিশ্বাস, তেমনি একটা জুটি ছিল এই বাংলাদেশে। সেই জুটিটা ভেঙে গেল কোথায়? 24-এ আইসা। কেন? এখন আওয়ামী লীগ নাই, মানে মাঠ শূন্য। দে গোল। কে গোল দিবে? বিএনপি নাইলে জামাত। এই যে দুইজন মুখামুখি। জামাতের সাথে চলে গেল 10 দল। 11 দল ছিল, একজনকে মাইনাস কইরা, মাইনাস হয় নাই, সে এখনো আছে, সাইড লাইনে আছে। মানে এই 10 দল। আর এদিকে যে দল বানাবার চেষ্টা করলো, বহু চেষ্টা করছে, দল গঠন হয় নাই। কারণ ওনাদের নিজেরই তো জায়গা হয় না, অন্যকে কিভাবে জায়গা দিবে? যার জন্য জায়গা পায় নাই, যার জন্য যারা গেছিল, যারা দলে গেছিল, যেমন এই যে মাহমুদুর রহমান মান্না, নামটাকে ঠিক বললাম, সরি, ভুল হলে ক্ষমা করে দিবেন। আসাম আব্দুর রব, যিনি বাংলাদেশের প্রথম পতাকা উড়াইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, উনিও কিন্তু ওই দলে জায়গা পায় নাই। তার মানে ওই যে বললাম না, নিজের দলেই তো জায়গা নাই, অন্যকে জায়গা দিবে কি কইরা? আর আপনারা যারা গেছেন ওইখানে জায়গা পাবেন না তো মন ভাঙেন না, মন ভাঙার কোনো কারণ নাই। বিশাল বড় দল তো। এই বিশাল কেন জানেন? ওই যে ধনী লোকরা তো সব ওইখানে, এই দলই ক্ষমতায় যাবে। এই দলটা ক্ষমতার জন্যই রাজনীতি করে। এটা ক্লিন, আয়নার মতো পরিষ্কার। অন্য দল কি ক্ষমতায় যাইতে চায় না? হ্যাঁ, যাইতে চায়। আর রাজনীতি মানেই তো ক্ষমতা যাওয়ার জন্য সবাই রাজনীতি করে। খালি ওনাদের কথা বলতেছি কেন? সব দলই চেষ্টা করতেছে। কিন্তু এই চেষ্টাটা সফল হবে কিভাবে? যখন আপনারা সত্যটা তুলে ধরতে পারবেন। সত্যটা তো কেউ তুলে ধরতে পারতেছেন না, কারণ ওই এক মিথ্যার মধ্যে তো আমরা আর ঢুকতে চাই না। যে মিথ্যা দিয়ে এই দেশটাকে বিভাজন করে রাখছিল, 2 ভাগ করে রাখছিল, ওই একই কথা তো আর শুনতে চাই না। 71 নিয়ে যেসব কথাবার্তা আবার নতুন করে বলা হইলো, এগুলা তো পুরনো কথাবার্তা। আবার সেই 71-এর কথা মনে পড়ে গেল। আমার একটা অ্যালার্জি আছে ভাই। সেই অ্যালার্জিটা কি জানেন? রাজাকার শব্দটার উপরে। এই রাজাকার শব্দটা আমি নিতে পারি না। হ্যাঁ, নিতে পারি না। রাজাকারের নাতিপুতি বইলা কত বড় রাজত্ব ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশের যে রাজত্ব বইলা তুলছিল এই দেশে, সেই রাজত্ব ধ্বংস হয়ে গেল তো শুধু রাজাকারের নাতিপুতি বইলা। এরপরে এই কথাটা মাইনা নেবো কেন? আর এই কথাটা শুধু আমি না ভাই, বিশ্বাস করেন, অনেকের সাথে তো উঠা বসা করি। আজকে পার্কে হাঁটতে যায় বিশেষ এক ব্যক্তির সাথে দেখা, উনিও বলতেছে যে না, এগুলা তো ঠিক না। কোনটা ঠিক না জানেন? এই ধরনের কথা বলা, ওই 71-এর কার্ড, রাজাকার, আলবদর, এগুলা বলা নাকি ঠিক না। আর খুব চিপ মনে করে ওনারা এই ধরনের কথাবার্তা। কারণ এই ধরনের কথাবার্তার মধ্যে একটা প্রশ্ন চলে আসে। উনি আবার আমাকে বুঝাইতেছে যে দেখেন, ওনারা যে এই কথাটা বলে, এই কথাটা তো ওনাদের সঙ্গে যায় না। আমি কেন যায় না? দেখেন, ওনারা তো 16 বছর পার্টনারশিপ হইয়া এই দেশটা চালাইছে। সরকারের মধ্যে ওনারা পার্টনার ছিল। উনি যেটা বুঝাইছে ওইটাই আমি আপনাদের বুঝাইয়া বলি। উনি আমাকে বলতেছে যে দেখেন, শেখ হাসিনা তো চাইছে এই জামাতকে ধ্বংস করে দিতে, এবং যাওয়ার আগে 4-5 দিন আগে এই দলকে নিষিদ্ধ করছে তো ভাই, সত্যি কথা। কিন্তু এই দলটাকে গত 16 বছরও কেন ধ্বংস করতে পারলো না? তার হাতে তো ছিল, তার হাতে বেনজির ছিল, হারুন ছিল, আজিজ ছিল, আরো বিশেষ অনেকগুলা নাম নিছে, আমার মনে নাই এখন। কারণ উনি ওই লেভেলে চলাফেরা করে। এত ক্ষমতা নিয়েও কেন তারা এই জামাতকে ধ্বংস করতে পারে নাই? এর পিছনে যে কারণটা বলছে ভাই, একেবারে 100% যুক্তি আছে। সেটা কি জানেন? যে এই বিএনপির কারণে, এই বিএনপির ছত্র ছায়ায় ছিল বলেই
জামাতকে ধ্বংস করা যায় নাই। তার মানে কি, বেগম খালেদা জিয়ার যে রাজনীতিটা ছিল এটা কারেক্ট ছিল, যে এই আওয়ামী লীগের সঙ্গে যদি মোকাবেলা করতে হয় তাহলে আমাকে এই জামাত সঙ্গে রাখতে হবে, কারণ জামাত সম্বন্ধে ওনার একটু জানা ছিল, জামাতের শিবির সম্বন্ধে ওনার বেশ ধারণা ছিল বেগম খালেদা জিয়া, যার জন্য ওনারা 16 বছর একসাথে থাইকা এই 5ই আগস্ট ঘটাইতে পারছে, এই বিপ্লব ঘটাইতে পারছে। ওনার কথা, ওনার যুক্তি, আমি হ্যাঁ সুন্দর কথা, কিন্তু আজকে যদি আপনি সেই মানুষটিকে যার সাথে 16 বছর চললেন এবং যাকে আপনার বাবা 77 সালে বৈধ করে দিল রাজনীতি করার জন্য, শেখ মুজিবুর রহমান অবৈধ করছিল জামাতকে, রাজনীতি করতে পারবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে 77 সালে বৈধতা দিল, ওনাদের রাজনীতি শুরু করলো। তার মানে ওনার বাবাও তো ওনাদের সঙ্গে হাত মিলাইছে, এবং ওনার বাবার আমলও একজন রাজাকার নাকি প্রেসিডেন্ট ছিল, নামও বলছিল আজিজুর রহমান না কি জানো, যাই হোক আমার ভুল হইতেছে, নামটা আপনারা মনে থাকলে বইলা দিয়েন। উনি আমাকে বলতেছে ওনার বাবা প্রেসিডেন্টও বানাইছিল। তাহলে ওই উনাদেরকে, ওনার মা যেখানে, ওনার বাবা যেখানে যে দলটাকে এতটা সম্মান দিছে, সাথে রাখছে, আজকে পরিস্থিতির কারণে দুই পক্ষে নির্বাচন করতেছে, কিন্তু তাদেরকে কেন এইভাবে কলঙ্কিত করতে হবে? জনগণের কাছে পাবলিকলি এইভাবে ওপেন কেন কলঙ্কিত করতে হবে? ওনার মন ভাঙছে, দেখছেন? উনি কিন্তু এই আসন 17 একজন ভোটার। এবার আপনারা বাকিটা বুঝে নেন, উনি কোন জায়গায় হাত দিছে। উনি আরো অনেক কথা বলছে, এবং এই কথাও তুলে ধরছে, এই যে ব্যাংক ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক, এদেরকে যে দলে নিল, যারাই দলে নিছে, উনি নাম নেয় না, আবার যারাই দলে নিছে তারা তো একটা ভুল রাজনীতি করলো। ওই একই রাজনীতি কইরা আওয়ামী লীগ তো ডুইবা গেছে, দিল্লিতে চলে গেছে, ওই একই ভুল কি করলো না? আর এই একই ভুল করছিল কিন্তু শেখ হাসিনা, তার ত্যাগী নেতাদেরকে দূরে সরাইয়া এইসব ব্যবসায়ীদেরকে পাশে বসায় দিছিল, যার জন্য তাকে এই 5ই আগস্ট দেখতে হয়েছে। ঠিক ওই একই ভুল যদি আবার করেন, আবার 5ই আগস্ট যে কোনো সময় আসতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচন্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে, এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়। এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে? খবরটি প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি পত্রিকা, ওয়াশিংটন পোস্ট। এখন ওয়াশিংটন পোস্ট হঠাৎ করেই কি হুট করে এই খবরটি ছেপে দিয়েছে, নাকি এর পিছনে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল, বা এর পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে ছিল? সেই পিছনের গল্পটি উঠে এসেছে একটি প্রতিবেদনের মাধ্যমে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। ওয়াশিংটন পোস্ট এই যে প্রতিবেদনটি প্রকাশ করলেন, এই প্রতিবেদনের পিছনে একটা অন্যরকম গল্প লুকিয়ে আছে। 2014 সালের নির্বাচন হয়ে গেল। 2018 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় বাংলাদেশকে দেখতো ভারতের চোখ দিয়ে, অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব ভারতের হাতে ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বলেছিল যে তোমরা বাংলাদেশকে দেখে শুনে রাখো। কিন্তু একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো ভারত বাংলাদেশকে দেখভাল করতে গিয়ে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে কখন যেন বাংলাদেশকে নিজেরাই গিলে খেয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র তখন এটি বুঝতে পারে নাই, ভারতকে চিনতে পারে নাই। মানে অবস্থা এরকম যে যার কাছে ভূমি বর্গা দিল, দুদিন পরে সেই হয়ে গেল সেই ভূমির মালিক। এটি ভারত বুঝতে পারলো কখন? যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যিনি হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, আপনাদের মনে আছে, ড্যান ডাব্লিউ মজিনা। এই মজিনা যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই একটি কথা বলা শুরু করলেন, অর্থাৎ ভারত একতরফাভাবে শুধু একটি দলকে সমর্থন দিয়ে যাচ্ছে, আর এখানে ওই দলকে সমর্থন দেওয়ার নামে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কুপানো শুরু করেছে। এরপরে আলেম ওলামা যারা আছে তাদেরকে একের পর এক জঙ্গি নাটকে গ্রেপ্তার করে তাদেরকে সাজা দিচ্ছে, তাদেরকে হয়রানি করছে। বাংলাদেশে জঙ্গি তৎপরতা ক্রমান্বয়ে বেড়েই চলছে। বারবার হাসিনা শুধু জঙ্গি নাটক সাজায় এবং ভারত এখানে উস্কানি দেয়, হ্যাঁ এখানে প্রচুর জঙ্গি কানেকশন আছে, জঙ্গিদের আস্তানা এখানে। এই করতে করতে এই দেশটা পুরো ভারতের কবজায় চলে আসে এবং শেখ হাসিনা সরকার ভারতের ঠিক এরকম হাতের মুঠির ভিতরে প্রবেশ করে। এইগুলো দেখে যখন ড্যান ডাব্লিউ মজিনা কথা বলা শুরু করলেন যে এটি তো হতে পারে না। সৈয়দ আশরাফ ছিল ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ড্যান ডাব্লিউ মজিনাকে তার বাসার কাজের মেয়ে মর্জিনার সাথে যখন তুলনা করলেন, আমরা ভেবেছিলাম এটি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বুঝবে না, বাংলায় যেহেতু বলছে, আর ওনারা ইংরেজিতে বলেন, ওনারা এগুলো বোঝেন না, বাংলা তো বোঝেন না। আমেরিকা ঠিকই এটি বুঝেছিল এবং এটা বোঝার পরেই তাদের টনক নড়ে। যখন এই টনকটা নড়লো তখন শেখ হাসিনাকে বলল যে তুমি ভারতের উপর থেকে তোমার নির্ভরতা কমাতে হবে, ভারতের বলয় থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। 2018 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনা পরিষ্কার করে সেখানে জানিয়ে দিল যে এই মুহূর্তে আমার পক্ষে ভারতের ভিতর থেকে, ভারতের বলয় থেকে বেরিয়ে আসা সম্ভব না, কারণ আমার সামনে নির্বাচন। এই নির্বাচনী বৈতরণী পার হতে হলে আমাকে অবশ্যই ভারতকে লাগবে, ভারত ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না, জয়লাভ করতে পারবো না, সুতরাং এই মুহূর্তে আমার সম্ভব না। এবং শেখ হাসিনা এই নালিশ ভারতের কাছে বলে দিলেন যে যুক্তরাষ্ট্র এই চাচ্ছে।
তখন ভারত হাসিনাকে বলে দিল, তাহলে তুমি ওদের বিরুদ্ধে স্টেটমেন্ট দাও। মনে করে আপনাদের শেখ হাসিনা ওই যে বললেন যে কিছু সাদা চামড়ার মানুষ আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায়, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেই, বাংলাদেশ বিক্রি করে দেই, তাহলে আমার জন্য ক্ষমতায় থাকা খুব সহজ হয়ে যায়। এই যে গল্প, একের পর এক গল্প, এই গল্প এই সময়েও সাজানো হয়েছে, আমি সেটিও আপনাদেরকে বলবো। ভারত একটি গল্প তৈরি করেছে বিএনপির জন্য, সেটিও আমি বলবো। তো যাই হোক, যখন এরকম বললেন তখন আমেরিকা প্রচন্ড ভাবে নাখুশ হয়ে গেল আওয়ামী লীগের উপর। তখন তারা শেখ হাসিনার হাত ছেড়ে দিয়ে বিএনপির হাত ধরলেন, বিএনপিকে বললেন যে তোমরা আন্দোলন করো, আন্দোলন শুরু করো। বিএনপি আস্তে আস্তে আন্দোলন শুরু করলো। আন্দোলন যখন শুরু করলো তখন তাদের আন্দোলনের সাথে সাথে মজিনা কথা বলা শুরু করলেন, স্টেট ডিপার্টমেন্ট কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে তাদেরকে আন্দোলন শক্তিশালী করতে বলে, কিন্তু দুইজন ব্যক্তি তারা এই আন্দোলনকে বেগবান করে না, ধীর গতিতে স্লো গতিতে আগানোর চেষ্টা চলে। এটা প্রতিবেদনে দুইজনের নাম উঠে আসছে, বিএনপির মহাসচিব এবং চট্টগ্রামের একজন নেতা। আমি সঙ্গত কারণেই তাদের নাম বলছি না। এইখানে আস্তে আস্তে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিও একটু মনক্ষুণ্ণ হতে থাকে যে তারা আন্দোলন কেন করতে পারছে না। এবং মজার ব্যাপার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে আলোচনা হতো বিএনপি নেতা কর্মীদের সাথে আন্দোলন সম্পর্কিত, এই খবর আওয়ামী লীগের কাছে চলে যেত এবং এই খবর পৌঁছে দিত বিএনপির একজন সুন্দরী নেত্রী, তার নাম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, আমি নাম বলছি না সঙ্গত কারণেই। এরপরে এই ঘটনার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি বিলা হয় বিএনপির উপরে। এরপরে সর্বশেষ তারা বিএনপিকে 28 অক্টোবর 2023 সালে চূড়ান্ত আন্দোলনে নামার জন্য ঘোষণা দেয়। তারা আন্দোলনে নামে। নয়াপল্টনের সামনে থেকে যখন মাত্র আধা ঘন্টার ভিতরে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং বিএনপি নেতারা পালিয়ে যায়, তখনই যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে এই অপদার্থদের দিয়ে এদেশে কখনোই আন্দোলন সম্ভব নয়, এরা কোনোদিনও এই হাসিনা সরকারকে উৎখাত করতে পারবে না এবং এরা আন্দোলন সংগ্রাম দানা বাঁধতেও পারবে না, এখানে তারা কিছুই করতে পারবে না। সেদিন থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে বেছে নেয়, যে কারণ ওই আন্দোলনে জামাতের ভূমিকা তারা দেখেছে। জামাতের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিভাবে মাঠে ময়দানে নেমে তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে একদিনে। তার আগের ইতিহাস তারা পড়েছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির জন্য একদিনে 200 জন মানুষ জীবন দিয়েছে। এরপরে জামাতের নেতাকর্মীদের যেভাবে জেল জুলুম করা হয়েছে, তারপরেও দলটি টিকে আছে। তখন আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে বিএনপির চেয়ে এই দলটি বেশি শক্তিশালী, আন্দোলন সংগ্রামে তারা বেশি স্মার্ট এবং তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারে রাজপথের আন্দোলনে, মাঠের আন্দোলনে এই দলটি সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। সুতরাং বিএনপির আমার দরকার নেই, আমার দরকার জামাত ইসলাম। ওই ঘটনার ধারাবাহিকতাই ওয়াশিংটন পোস্ট গত 2-3 দিন আগে এই রিপোর্টটি প্রকাশ করলেন এবং এই রিপোর্টটি প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু একটা কাকতালীয় ব্যাপার আছে। এটা একটা একজন বাংলাদেশি নারী সাংবাদিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের কথোপকথনের এই ক্লিপটি কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক তিনি এটি প্রকাশ করে দিয়েছেন। এটি প্রকাশ করার কথা ছিল না, যাই হোক প্রকাশ হয়ে গেছে। এটি জামাত ইসলামের জন্য খুবই ভালো হয়েছে, রাজনৈতিকভাবে জামাতকে বাড়তি একটি সুবিধা দিচ্ছে। এই যে পশ্চিমা বিশ্ব এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এখন ভারত তো এখানে তার তো কিছু করতে হবে। ভারত কিন্তু বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যখন আসলেন, ভারতের সাথে এক ধরনের চুক্তি করেই তিনি বাংলাদেশের মাটিতে এসেছেন। এই খবর কিন্তু বাজারে চালু আছে। এটি যে সত্য তার বাস্তব উদাহরণ আমরা আজকে পেলাম। বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা তিনি বিএনপির জন্য একটি ন্যারেটিভ তৈরি করে দিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তার মানে বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, অর্থাৎ অগ্রহণযোগ্য এবং অসুষ্ঠু নির্বাচন হলেই, ত্রুটিপূর্ণ নির্বাচন হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে, এছাড়া জামাত ক্ষমতায় আসতে পারবে না। এই যে ন্যারেটিভটা ভারত তৈরি করে দিচ্ছে বিএনপির জন্য, কেন? তাদের কাছে রিপোর্ট চলে গেছে, তাদেরকে জানিয়ে দিয়েছে, এখানে ফিল্ডের বাস্তব পরিস্থিতি তাদেরকে জানিয়ে দিয়েছে। আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য পরাজয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ফাঁস। বিএনপির সামনে আর কোনো উপায় নেই। দর্শক, বিএনপি পরাজিত হবে এটা এখন দিবালোকে স্পষ্ট। তাদের সম্ভাব্য পরাজয়, তারা তো হারু পার্টি, সেই ডাকসু থেকেই তো দেখেন ওরা বলবে, এটাকে কান দিবেন না। আর আমরা যেটা বলি সেটা তো হয়, দেখেছেন না? অনেকে বলবেন যে সুলাইমান ভাই আপনি বাড়ি বাড়ি বলছেন। আরে ভাই, কোথায় বাড়ি বলছি? ডাকসু নির্বাচনের আগেও তো এরকম বলতাম। ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার জাহাঙ্গীরনগরের মতো একটা জায়গায় যেখানে শিবিরের লোকজনেই বিধি খেয়ে টিকে থাকতে হয়েছে, সেখানে শিবির জিতবে নজিরবিহীন ভাবে, ভূমিধ্বস বিজয় হবে। ভাই আপনি একটু বাড়িয়ে বলছেন, আমাকে অনেকে বলতেন আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে শিবির ওইভাবে জিততে পারে না। রাজশাহী চট্টগ্রামের কথাটা আছে, অনেকে বলতেন আমাকে, সাবেক শিবির অনেকে বলতেন, কিন্তু আমি কি বলেছিলাম? শিবিরের ভূমিধ্বস বিজয় হবে, ছাত্র দল ভয়ানক ভাবে পরাজিত হবে, লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে। কি হয়েছে? তোরা তো হারু পার্টি, আর জামাত জিতবে, শিবির জিতবে, আমরা যা বলি সেটা তো হয় ভাই। তো এখন এই যে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে, জামাত জিতবে, ওই ডাকসুতে যেরকম সঠিক হয়েছে এটাও সঠিক হবে। আমরা বুঝে শুনে মাঠের বাস্তবতা, আন্তর্জাতিক সমীকরণ, দেশি বিদেশি খেলা, ইউনুসের খেলা সবকিছু বুঝে শুনে বলছি আগামী নির্বাচনে জামাত জিতবে, বিএনপি পরাজিত হবে।
তো বিএনপি কেন পরাজিত হবে সে কারণ উদ্ঘাটন করি। বিএনপিও জানে, যার ফলে পরাজয়ের পর বিএনপি কি বলবে বিএনপি সেটাও ঠিক করছে। যেমন এই জন্য বিএনপির নেতাকর্মীদের মুখে কিন্তু এখন অভিযোগের সুরে কথা। এর মানে এই ফিল ভালো না, এই সেই আমেরিকা জামাতকে কি বলবে আমি বলে দিই। ওটা পরাজয়ের পর বলে, যেমন 2001 সালে আওয়ামী লীগ পরাজয়ের পর বলেছিল যে আমরা আমেরিকাকে তেল গ্যাস দিতে রাজি হয়নি, বঙ্গোপসাগরের গ্যাস তারা কন্ট্রাক্ট চেয়েছিল যে আমরা গ্যাসটা উঠাই দিই, আমরা এতটুকু নেই। এর জন্য নাকি আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি। আমেরিকাকে তেল দিতে না গ্যাস দিতে রাজি হয়নি, ক্ষমতা আসতে পারেনি। সেন্ট মার্টিন দিতে রাজি হয়নি, ক্ষমতা আসতে পারেনি। বিএনপি দিয়েছে, ক্ষমতা এসেছে। 2001 সালে আওয়ামী লীগ পরাজয়ের পর এটা বলেছিল শেখ হাসিনা, এবং এটা শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত এটা বলে গিয়েছে যে 2001 সালে কেন ক্ষমতা আসতে পারেনি, আমেরিকা আসতে দেয়নি। এখন এবার যে জামাত ক্ষমতা আসবে এরপরে বিএনপি এটাই বলবে যে আমেরিকা জামাতকে ক্ষমতা এনে দিয়েছে, আমরা আমেরিকার সাথে গোপন চুক্তি করিনি, জামাত এই করেছে সেই করেছে, আমেরিকার সহায়তা জামাত ক্ষমতা এসেছে। ওরা ওইটা বলবে, ওটাও রেডি করে ফেলেছে। আমি বললাম আপনারা লিখে রাখেন, বেশি দিন তো নাই, মিলিয়ে নিন যে আমেরিকা জামাতকে ক্ষমতা এনে দিয়েছে। এই ন্যারেটিভ তারা বাজারে ছড়াবে, কিন্তু অনেক ন্যারেটিভই ছড়াবে, কিন্তু লাভ নাই। এইসব ন্যারেটিভ কিচ্ছু হয় না, আপনার ন্যারেটিভ খায় না। ডাকসুতে পরাজয়ের পর কত ন্যারেটিভ, নীলক্ষেতের বেলা ডমুক টমুক, কোনো লাভ হয়েছে? একটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন? পরাজিত পার্টি আরো পার্টি এরকম অনেক কিছু বলে। তো বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে। এখন পরাজয়ের পর বিএনপি কি বলবে এটা আপনাদের বললাম। আর পরাজয়ের কারণ কি হবে এটা নিয়ে এখন বিশ্লেষণ। একটা কারণ হচ্ছে চাঁদাবাজ। মূলত বিএনপি কে মানুষ বর্জন করছে তাদের চাঁদাবাজির কারণে। তাদের অন্তর্কন্দল, তাদের সন্ত্রাসী মানসিকতা, ভারতের দালালি, এগুলো তো আছেই, কিন্তু প্রধান কারণ চাঁদাবাজি। বিএনপি যদি 5 আগস্টের পর চাঁদাবাজি না করতো তাদের এত করুণ পরিণতি হতো না। তাহলে বিএনপির সম্ভাব্য পরাজয়ের প্রধান কারণ হবে চাঁদাবাজি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভারতের সাথে গোপন চুক্তি। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ইসলামের নায়েবে আমির তিনি বলছেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ 4 কোটি যুবক এটা হতে দিবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের প্রধান শক্তি এনসিপি তো জামাতের সাথে, আর জামাতের প্রাসঙ্গিকতাই মূলত ভারত বিরোধীদের মধ্যে দিয়ে। তো দর্শক, এই জায়গায় এর অর্থটা কি? একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপোষ করে, তো ভারতের সঙ্গে আপোষ করে কোন দল? বিএনপি। এর মানে বিএনপি ভারতের সাথে গোপন চুক্তি করেছে, যেটা আনন্দবাজার পত্রিকা স্পষ্ট করেছিল, বিএনপি প্রতিবাদ করেনি। এটা যদি অপপ্রচার হতো, এখন মাহাদি আমিন বলছে, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ছেলেটা শিবির করতো, এখন তারেক রহমান উপদেষ্টা হয়েছে না, শিবির করতেন বলে ভদ্র। যাই হোক, শিবিরের ছেলেরা বিভিন্ন দলে যেতেই পারেন, এটা আপত্তির কিছু। এই মাহাদি আমিন তিনি বলছেন না, ভারতের সাথে কোনো চুক্তি করিনি। আরে ভাই, এতদিন পরে এসে বললে হবে? মোশাররফ করিমের একটা নাটক বিহাইন্ড দ্য সিন দেখবেন, অনেক কিছু শেখার আছে, মজাও পাবেন। ওখানে একটা ডায়লগ আছে ফারুকের, এখন আমার স্বামী আছে, সংসার আছে, একটা বাচ্চা আছে, এতদিন পরে সেই কথা বললে হবে? আপনারা ভারতের সাথে দালালি করেছেন, ভারতের গ্রিন সিগন্যালে দিল্লির উপর ভরসা করে তারেক জিয়া বাংলাদেশে এসেছেন। ওই যে বলেছিলেন যে দেশে আসার সিদ্ধান্ত একক ও অবারিত নয়, তাহলে সেই ব্যারিকেড কিভাবে উঠে গিয়েছে? এর মানে দিল্লি সিগন্যাল দিয়েছে, সব পত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ভারতের সাথে চুক্তি করে এসেছেন। কি চুক্তি করে এসেছেন এটাও ফাঁস হয়েছে, এটা মানুষ বিশ্বাস করে ফেলেছে। এখন আপনি এসেছেন যে না চুক্তি হয়নি এটা বলে, এখন তো আপনার বলার মেয়াদ নাই। মানে বিষয়টা কেমন? আপনি স্কুল জীবনে প্রেম করেছেন, একজনকে ভালোবাসতেন, তাকে আপনার পছন্দ, কিন্তু আপনি বলেন নাই, মনে মনে রেখেছেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।